আজকে বিধানসভায় যেটা উনি করলেন, এর আগেও অতীতে আমরা দেখেছি বিরোধী নেত্রী থাকাকালীন, তখন উনি অবশ্য বিধানসভার সদস্য ছিলেন না, পার্লামেন্টের মেম্বার ছিলেন, তারপরেও বিধানসভায় এসে যেভাবে ভাঙচুরের নেতৃত্ব দিয়েছিলেন, বিধানসভাকে ভাঙচুর করেছিলেন, সেটাও তো পার্লামেন্টের বিধানসভার গরিমা নষ্ট হয়েছিল। আজকেও যেভাবে বিরোধী বিধায়ক, বিশেষ করে মুখ্য সচেতক শঙ্কর ঘোষকে যেভাবে চ্যাংদোলা করে কক্ষের বাইরে ফেলে দেওয়া হলো, 6 জন বিরোধী বিধায়ককে যেভাবে সাসপেন্ড করা হলো, এটা সম্পূর্ণভাবে মানে গণতন্ত্রের একটা কালো দিন বলা যেতে পারে আজকের দিনটাকে। এবং বিধানসভার যে অধ্যায়, সেই অধ্যায় আজকের দিনটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে তৃণমূলের এই অভব্যতার কারণে। মানে বারংবার এই বিরোধী বিধায়কেরা কোনো কথা বললে, প্রশ্ন তুললে, এর আগেও তাদেরকে সাসপেন্ড করা হয়েছে, আবারও গতকাল রাজ্যের বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয়েছে সেনার অবমাননা নিয়ে তিনি কথা বলেছিলেন বলে। আজকেও বিরোধী বিধায়কদের সাথে যে আচরণ সরকার করলো, সেটা সম্পূর্ণভাবে এই সরকারের যে স্বৈরাচারী মনোভাব সেটাকেই ফুটিয়ে তোলে। দেখুন, এই সরকারের মেয়াদ আর বেশি দিন নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বুঝতে পারছেন এবং তার মাথা কাজ করছে না। মাথা না কাজ করার ফলে এই ধরনের কার্যকলাপ উনি করছেন। এর জবাব গণতান্ত্রিকভাবে মানুষ উনাকে দেবে। আজকে বিধানসভায় বলেছে আমি ধাক্কা মেরে দিতাম, পরে বলছে গণতন্ত্রের ধাক্কা। কথাটাকে রেকটিফাই করে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কি চান, এই যে ধাক্কা দেওয়ার কথাটা, আলটিমেটলি এই কথাটা তো যথেষ্ট সুদূরপ্রসারী এবং এর ইম্প্যাক্ট থাকবেও। আমি আপনাকে বলছি এই কথাটার ইম্প্যাক্ট আমরা দেখব, এই কথাটা কতদূর গড়ায় এবং আমরা সেটাকে যতদূর নিয়ে যেতে হয় নিয়ে যাব। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ধাক্কা দেওয়ার কথা বলছেন এবং বিধানসভার অধিবেশনে দাঁড়িয়ে, দেখুন, একজন মুখ্যমন্ত্রী কথা বলছেন না কোনো একজন গুন্ডা কথা বলছেন, এটা বোঝা যাচ্ছে না। সত্যি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যেটুকুন বক্তব্য আমি আজকে সংবাদ মাধ্যমে শুনেছি, বিধানসভায় যা বলছিলেন, এটা কোনো মুখ্যমন্ত্রী সুলভ কথা না। দুর্ভাগ্য আমাদের রাজ্যের, যে এই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলছেন যে মুখ্যমন্ত্রীর কণ্ঠরোধ করার জন্য বিজেপির এই সমস্ত প্রতিবাদ বা এই কর্মসূচি। বিজেপির এমএলএদের সংখ্যা কত আর ওনাদের এমএলএদের সংখ্যা কত? কণ্ঠরোধ কাদের হতে হয় সেটা বাংলার মানুষ জানে। দিনের পর দিন প্রশ্ন তুললে, সরকারের বিরুদ্ধে কোনো কথা বললে বিরোধী বিধায়কদেরকে হয় সাসপেন্ড করে দেওয়া হচ্ছে, চ্যাংদোলা করে বাইরে ফেলে দেওয়া হচ্ছে, তাদেরকে মারধর করা হচ্ছে। এই জিনিস অতীতেও ঘটেছে, আজকেও ঘটল। আমরা শুধু বলছি এটা মাথায় রাখা উচিত যে কোনো রাজনৈতিক দল, কোনো সরকার দীর্ঘদিন ধরে থাকে না। কোনো রাজনৈতিক দল, কোনো সরকার দীর্ঘদিন ধরে থাকে না। সময় পরিবর্তনশীল, চিরকাল কারুর সময় সমান নাহি যায়। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বোঝা উচিত। আজ বাদে কাল তাকেও বিরোধী আসনে বসতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী বিগত নির্বাচনে হারিয়েছিলেন। এবারে ভারতীয় জনতা পার্টি, শুভেন্দু অধিকারীরা সবাই মিলে একসাথে এবারে আমরা ওনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবো, তখন কিন্তু এই বিরোধী আসনেই বসতে হবে। বিজেপি নাকি ভোট চুরি করে, লুটেদের দল, চোরেদের জমিদার। তো তারা ব্যবস্থা নিচ্ছেন না কেন? বিজেপি যদি চুরি করে, তারা ব্যবস্থা নিচ্ছেন না কেন? কমিশনকে অস্ত্র দিয়ে ভোট চুরি করে। নাচতে না জানলে উঠোনের দোষ, খুব একটা চলিত একটা প্রবাদ কথা আছে বাংলার, আমরা সবাই জানি। প্রত্যেক কটা বিরোধী দল আজকের দিনে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির সাথে তারা রাজনৈতিকভাবে কেউ পেরে উঠছেন। মানুষ প্রত্যাখ্যান করছে তাদের। কনজিকিউটিভ 3টে টার্ম জুড়ে ভারতবর্ষের মানুষ ম্যান্ডেট দিয়েছে মোদিজিকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য। এরপরেও তাদের যখন কিছু বলার থাকে না, তখন এই সমস্ত ভিত্তিহীন অভিযোগ তারা তুলছে, যার কোনো ভিত্তি নেই। কমিশন তো বলেছে আপনাদের যদি কোনো স্পেসিফিক অভিযোগ থাকে আপনার হলফনামা আকারে কমিশনকে দিন, সেগুলো তারা করবে না। তারা রাস্তায় চিৎকার চেল্লামেল্লি করবে, বাজার গরম করার চেষ্টা আর কি, সেটাই করছে। বাংলাকে পরাধীন করতে চাইছে বিজেপি। কাকে পরাধীন? বাংলাকে পরাধীন করতে চাইছে। দেখুন, আজকে একটা সিনেমা বেঙ্গল ফাইল, সেটা পর্যন্ত পশ্চিমবঙ্গে চলতে দিচ্ছে না। এখানে হল মালিকদের বলে দেওয়া হয়েছে কেউ যেন এই সিনেমা এখানে না দেখা। এই রাজ্যে তুমি রাজনৈতিক দলের লোকেদের ছেড়ে দাও, শিলাদিত্য হালদার, তিনি তো কোনো দলের লোক না, একজন চাষি, প্রশ্ন করেছিলেন সারের দাম বাড়ছে কেন। তাকে কি করেছে সরকার আমরা দেখেছি। এই রাজ্যে কার্টুনিস্ট হিসাবে, কার্টুনিস্ট বলা ভুল হবে, অধ্যাপক, কার্টুন একটা ছবি শেয়ার করেছিলেন অম্বিকেশ মহাপাত্র, তার সাথে সরকার কি করেছে আমরা দেখেছি। একের পর এক সংবাদ মাধ্যম বলো, তারপরে পোর্টাল যারা চালায়, যেই সমস্ত সাংবাদিকরা আছে, তাদের ক্ষেত্রে সরকার বিরোধী কোনো খবর করলে একটার পর একটা আমরা দেখেছি এই নিদান, যে তাদের বিরুদ্ধে মামলা, মোকদ্দমা, পুলিশি হেনস্থা এগুলো আছে। এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন যে বাংলাকে পরাধীন করতে চায় ভারতীয় জনতা পার্টি? বাংলাকে বর্তমানে ইংরেজদের থেকেও খারাপ অবস্থায় করে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে সরকারের বিপরীত কোনো আওয়াজ উনি শুনতে চান না, উনি কথা বলতে দেন না। এটা গণতন্ত্র? এটা স্বাধীনতা? আমরা পশ্চিমবঙ্গের মানুষকে স্বাধীনতার স্বাদ দিতে চাই, আমরা পশ্চিমবঙ্গের মানুষকে গণতন্ত্রের স্বাদ দিতে চাই। তাই আমরা বলছি এই রাজ্যে 26শে সরকারের প্রয়োজন, পরিবর্তনের প্রয়োজন।
এই সরকার পরিবর্তন হলে তবেই বাংলার মানুষ গণতন্ত্রের স্বাদ পাবে, স্বাধীনতার স্বাদ পাবে। এই সরকার থাকলে কোনোটাই পাবে না। এবং তিনি বলছেন যে বিজেপি মানে সেটা দল বদলুদের দল। মমতা বন্দ্যোপাধ্যায়ের গোটা দলটাই তো তৈরি হয়েছে দল বদলুদের নিয়ে। কংগ্রেস ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেস করলেন তখন গোটা দলটাই তো হলো দল বদলুদের নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যে কেউ থাকলে ভালোই, ধরুন ফর এক্সাম্পল আমি আপনাকে বলছি রাজীব ব্যানার্জি, তিনি যখন তৃণমূল থেকে বিজেপিতে গেলেন তার থেকে বড় চোর কেউ হয় না। তিনি নাকি গাছ কেটে জঙ্গল কেটে সাফ করে দিয়ে সব বেচে দিয়েছেন, এই করে দিয়েছেন। আবার সেই রাজীব ব্যানার্জি এখন দেখুন তৃণমূলের নেত্রী কিছু বলেন রাজীব ব্যানার্জিকে? অর্জুন সিং যখন ভারতীয় জনতা পার্টিতে ছিলেন তখন অর্জুন সিং খুব খারাপ। আবার অর্জুন সিং যখন তৃণমূল কংগ্রেসে চলে গেলেন, গিয়ে বললেন তৃণমূল কংগ্রেস হচ্ছে খুব ভালো দল, আমি ভুল করেছি বা এই ধরনের কথাবার্তা যখন বললেন, তখন অর্জুন সিং খুব ভালো। আবার এই অর্জুন সিং যখন আবার ভারতীয় জনতা পার্টিতে এলেন তখন আবার এই অর্জুন সিং খারাপ। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা তো চরিত্র, তিনি তার সাথে কেউ থাকলে ভালো, যখন কেউ থাকবে না তিনি খারাপ। কিন্তু এই একাধিক দল বদলুদের নিয়েই তো বিজেপি আছে। আমি তো বললাম দল তো তৃণমূল, আপনিও বদল করেছেন। আমাদের পশ্চিমবঙ্গে যেই সমস্ত মানুষজন যারা মনে করেছে এই রাজ্যে তৃণমূলকে উৎখাত করার ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি ইজ দি অনলি প্ল্যাটফর্ম, আমরা ভারতীয় জনতা পার্টিতে গেছি। আমরা পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে গেছি যারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। আমি অন্য কারোর কথা বলতে পারবো না, আমি আমার কথা অন্তত বলতে পারবো। আমি দেখেছি এই রাজ্যের কংগ্রেসটা প্র্যাকটিক্যালি তৃণমূল কংগ্রেস দ্বারা চালিত হয়। এই রাজ্যের প্রদেশ কংগ্রেস বলে দিল্লির চোখে কিছু নেই। এই রাজ্যের প্রদেশ কংগ্রেসটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাহলে আমি তৃণমূল কংগ্রেসের যখন আমি বিরোধিতা করছি সেই আক্ষরিক অর্থে আমার কংগ্রেস দলের থেকে তো আমি দেখেছি আমার কোনো অন্তত কাজ নেই। আমি যেভাবে তৃণমূল দলের বিরুদ্ধে সরব ছিলাম আমাকে সেটা করতে দেওয়া হতো না, আমাকে পদে পদে বাধা বিঘ্ন ক্রিয়েট করা হতো। তো সেই ক্ষেত্রে আমি দেখেছি যে কংগ্রেসের থেকে তৃণমূলের বিরোধিতা করা যাবে না, তাই ভারতীয় জনতা পার্টিতে শিফট করেছি। এবং আমার বিরুদ্ধে কিন্তু কোনো দুর্নীতির অভিযোগ নেই, আমার বিরুদ্ধে কোনো সিবিআই ইডির কোনো কিছু নেই। তার মানে আমার বিরুদ্ধে এই কথাগুলো যখন যারা বলে, বিশেষ করে আমার তো ভয় পাওয়ার কোনো কিছু নেই। আমার একটাই দাবি, আমি কিন্তু ভারতীয় জনতা পার্টিতে কোনো কিছু পাওয়ার জন্যও যাইনি। আমি বলেছিলাম যে এই রাজ্যে তৃণমূল বিরোধী যেই আন্দোলন, সেই আন্দোলনে যেন আমার একজন ক্ষুদ্র সৈনিক হিসাবে আমার ভূমিকা থাকে, এই শর্তে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি। অর্থাৎ দাদা তার মানে এই ধরুন এই বাম বা কংগ্রেস তারা যে বারংবার বলে যে তৃণমূলের সঙ্গে বিজেপি সেটিং, এবং আপনি তাহলে বলতে চাইছেন যে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সেটিং রয়েছে? তৃণমূল, কংগ্রেস, সিপিএম এই রাজ্যে সবাই ঐক্যবদ্ধ। আসলে সেটিং এই রাজ্যে সিপিএমে তুমি দেখো না, লোকসভা নির্বাচনের পরে সিপিএমের উপরে কোনো আক্রমণ হলো? 2021-এর পোস্টপোল ভায়োলেন্সে বিজেপির উপরে যতটা আঘাত নেমে এসেছে, সিপিএমের উপরে সেই আঘাত নেমে এসেছে, কংগ্রেসের উপরে সেই আঘাত নেমে এসেছে। আমরা তো বারংবার এই কথাটাই বলছি যে সবথেকে বেশি এফেক্টেড হচ্ছে ভারতীয় জনতা পার্টি, কারণ ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে তৃণমূলকে সরাতে চায়। বামেরা জায়গায় জায়গায় এত কিছু আন্দোলন করবে, ঠিক ভোটের আগে বলবে নো ভোট টু বিজেপি। আক্ষরিক অর্থে এটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে তৃণমূলের সুবিধা করে দেওয়া। এই কথাটাই তো আমরা বলেছি, বামেদের বা কংগ্রেসের এই রাজ্যে ক্রেডিবিলিটি ফিরে পেতে গেলে তাদের জোর গলায় আগে বলতে হবে নো ভোট টু মমতা, তারপরে অন্য কিছু। এই রাজ্যে তো বিজেপি ক্ষমতাশীল দল নয়, তাই এই রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে তারা আওয়াজ তুলতে ভয় পায় কেন বা কিসের জন্য তোলে না? এমএ বেবি তৃণমূলের নেতৃত্বের সাথে এক মঞ্চে বসে ইন্ডি জোটের মঞ্চে জোট ধর্ম পালন করবে আর এখানে এসে বিরোধিতা করবে, এটা সম্ভব? মানুষ বোঝে না। একসাথে কফিতে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খাবে, হাসতে হাসতে গল্প করবে, বুকে জড়িয়ে ধরবে, গলা জড়াজড়ি করবে, আবার এখানে এসে বলবে আমরা বিরোধিতা করছি। মানুষ এতই বোকা? তাহলে দাদা এই রাকেশ সিং সহ অন্যান্য যারা ছিল বিজেপি কর্মী তাদের কংগ্রেস ভবনের যে হামলা, এটাকে কি সমর্থন করেন? দেখুন, আমি বারবার করে বলছি আন্দোলনটার প্রতি সমর্থন আছে, কিন্তু যে পদ্ধতিতে হচ্ছে পদ্ধতিটা নিয়ে আমি প্রথম থেকেই বলেছি সেটা না হলেই ভালো হতো। কিন্তু এখন তো পুলিশ মামলাটা একটা এফআইআর রেজিস্টার করেছে, ল উইল টেক ইটস ওন কোর্স। আন্দোলনের প্রতি 100% সমর্থন আছে। যে ধরনের কুরুচিকর মন্তব্য প্রধানমন্ত্রীর প্রতি করেছে রাকেশ সিং, আবেগতাড়িত হয়ে গিয়ে ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হয়ে তিনি মনে করেছেন এর প্রতিবাদ করা দরকার। কিছু ক্ষেত্রে যেটা আমাদের রাজ্য সভাপতিও বলেছে, কিছু পদ্ধতিগত জায়গায় দ্বিমত থাকতে পারে, সেই নিয়ে আমাদের রিজার্ভেশন থাকতেই পারে, কিন্তু আন্দোলনটা নিয়ে কোনো রিজার্ভেশন নেই। আবেগতাড়িত হয়ে কোথাও গিয়ে এভাবে হামলা করাটা কি? আমি আবারও বললাম, আন্দোলনের ইস্যুটায় সমর্থন আছে, পদ্ধতিটায় দলও বলেছে, আমিও বলছি, সেই ক্ষেত্রে রিজার্ভেশন অবশ্যই আছে। একেবারে দাদা, এই বিধানসভার বিশেষ অধিবেশনে চাকরিহারা শিক্ষকদের একাংশ এবং সুমন বিশ্বাস বিশেষ করে তিনি চেয়েছিলেন যে বারংবার এখানে তাদের নিয়ে কথা হোক, কিন্তু তাদেরকে কার্যত ঢুকতে দেওয়া হলো না। কারণ এখানে তো যোগ্যদের ব্যাপারে মুখ্যমন্ত্রী শুনতে চায় না। তুমি দেখো সবসময় শুধু অযোগ্যদের নিয়েই পড়ে আছে, আর নিজে অযোগ্য তো অযোগ্যদের প্রতি টান বেশি। তিনি তো বলেও ছিলেন নেতাজি, রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই তো অযোগ্য একজন মুখ্যমন্ত্রী, তাই জন্য তার অযোগ্যদের প্রতি টান বেশি। তিনি যদি যোগ্য হতেন তিনি যোগ্যদের দুঃখ দুর্দশাটা বুঝতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র শরীরে মায়া মমতা, নামে মমতা আছে, শরীরে মায়া মমতার লেশমাত্রটুকু নেই।
দাদা, এই যে যখন এই ভাষা আন্দোলনের মঞ্চ খোলা নিয়ে যখন সেনারা মঞ্চটা খুলতে গেলেন, সেখানে তো কিসের ভাষা আন্দোলন বলো তো? মুখ্যমন্ত্রী বলছেন ভাষা আন্দোলনটা মানে কিসের জন্য এটা বলছে, এই টার্মটার প্রতি আমার মানে আপত্তি আছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা শুধুমাত্র বাংলায় কথা বললে তাদেরকে ছাড় দিতে হবে? বাংলাদেশি অনুপ্রবেশকারীরা শুধুমাত্র বাংলায় কথা বলে বলে তারা আমাদের ভোটার তালিকায় তারা স্থান পাবে? দেশের অভ্যন্তরীণ সুরক্ষা তাদের জন্য আমাদেরকে কম্প্রোমাইজ করতে হবে? মুখ্যমন্ত্রীর এই অনুপ্রবেশকারীদের প্রতি দায়বদ্ধতা থাকতে পারে, ভারতীয় জনতা পার্টি তথা বাংলার তথা ভারতবর্ষের সাধারণ মানুষের এদের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো যত করবেন মানুষের চোখে তত পড়বেন। এবং এই যে মঞ্চ খুলে দেওয়া, সেখানে তো একটা কোনো কর্মীও আসতে পারতো। মুখ্যমন্ত্রী পদে থাকা একজন ব্যক্তি সেখানে আসাটা না, সেটা উনি এসছেন, ওনার মনে হয়েছে সেখানে যাওয়ার দরকার। ওনাকে দেখে নাকি তো উনিই তো বলেছেন 200 জন নাকি জওয়ান ছিল, ওনাকে দেখে পালিয়ে গেছে। কত বড় কুখ্যাত তাহলে একজন ক্যারেক্টার ভাবো, মানে ওনাকে দেখে জওয়ানরা পর্যন্ত পালিয়ে যাচ্ছে। তো যাই হোক, এগুলো যা বলছে এগুলো সেনা জওয়ানদের নিয়ে বিশেষ করে রাজনীতি করা বা তাদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করা। আর যাই হোক, একজন ভারতীয় করতে পারে না, একজন ভারতীয় নাগরিক করতে পারে না। যেভাবে কালকে সেনা ট্রাকটাকে ধরে সেনা কর্মীদের যেভাবে হেনস্থা করা হয়েছে, এগুলো আর যাই হোক ভারতীয় হলে কেউ করতে পারে না। কারণ এই সেনা জওয়ানদের জন্যই আমরা রাত্রিবেলায় শান্তিতে ঘুমাতে পারি। এখন কি তাহলে তৃণমূল কংগ্রেসের টার্গেট এই সেনাদের উপর গিয়ে পড়েছে? তার মানে বুঝে দেখো যে এরা দেশের পক্ষে কথা বলে না, এরা দেশের বিপরীত মেরুতে অবস্থান করে। দেশ বিরোধী শক্তি না দেশের হিতে এরা কাজ করে, এটা মানুষের উপরেই ছেড়ে দেওয়াটা ভালো। দাদা, আমি শেষ প্রশ্ন একটা বিষয়ে আসবো। এই যে 1806 যে লিস্ট, এখানে শোনা যাচ্ছে অনেক বিজেপি নেতা তাদের পরিবারের লোকজনেরও নাম রয়েছে। আচ্ছা, কোথায় দেখাক না, বলুক না কারা কারা কি আছে না আছে। দুর্নীতির সাথে যুক্ত যদি কেউ থাকে, ভারতীয় জনতা পার্টি তাদের কারোর দায় নেবে না। এবং তারা নাকি সেই সময় তৃণমূল করত। আমি তো সেটাই বলছি, দুর্নীতির দায় যদি কেউ থেকে থাকে কারোর, ওর দায় ভারতীয় জনতা পার্টির নয়। তৃণমূলে থেকে চৌর্যবৃত্তিগুলো করা যায়, ভারতীয় জনতা পার্টি থেকে এই চৌর্যবৃত্তিগুলো করা যায় না। ভারতীয় জনতা পার্টি টলারেটও করবে না।